Dear viewers, take my cordial love and best wishes to you all. This is Ibrahim calling from চ্যানেল এজেসি। আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সুধী মণ্ডলী, আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ এবং জাতীয় বিপজ্জনক একটা বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। কেন বিপজ্জনক বললাম, আলোচনার মধ্যেই আপনারা বুঝবেন। সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকে বাংলাদেশের ব্যবহার এবং এর রেজিস্ট্যান্স এবং এটার কার্যক্ষমতা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে আজকে আছেন মিস্টার রফিকুল ইসলাম, ex-director Sales and Marketing, the Acme Laboratories Limited, and CEO RK Pharmaceuticals Limited, and বর্তমানে তিনি জিয়ন ফাউন্ডেশন হেলথ নিয়ে উনি কাজ করছেন বাংলাদেশে এবং এখানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন। ওনার সাথে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব, বিশেষভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে, যেটা বিপজ্জনক মাত্রায় বাংলাদেশে পৌঁছে গেছে। জনাব রফিকুল ইসলাম। ধন্যবাদ জনাব ইব্রাহিম খলিল সাহেব এবং ধন্যবাদ এজেসিকে। সত্যি আজকে একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ে আপনারা এসেছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো, শুধুমাত্র যে কথাগুলো বলবো আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার যেভাবে হচ্ছে, ইনডিসক্রিমিনেটলি যেভাবে ইউজ হচ্ছে, তাতে করে এটা একটা খুবই চিন্তার কারণ, একটা কনসার্নের কারণ। তো সেই জন্যে কেন কনসার্নের কারণ এটা যদি আমি বলি, তাহলে প্রথমে আমরা বলি যে আপনারা জানেন যে এখন যে সমস্ত কথাগুলো আসে, এমডিআর মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স, তারপরে আসছে যে ড্রাগ রেজিস্ট্যান্ট, কথায় কথা বলা যায় এটা কাজ করছে না, রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আমরা প্যাথোলজিক্যাল যখন রিপোর্টগুলো নেই, রিপোর্টে দেখা যাচ্ছে যে একটা রোগে অনেকগুলো অ্যান্টিবায়োটিকে কাজ করছে না। এটার কারণগুলো কি, এইটা অ্যাড্রেস করা খুবই প্রয়োজন এবং সময় উপযোগী আপনাদের এই উপস্থাপনায় আমি বলতে চাচ্ছি যে এইটার জন্য দায়ী কারা। এটার জন্য দায়ী স্টেক হোল্ডার, মানে দায়ীর স্টেক হোল্ডার যেমন পেশেন্ট তেমন ডক্টর এবং তেমনই যারা নাকি ধরেন যে পল্লী চিকিৎসক, অন্যান্য যারা গ্রামে গঞ্জে যারা প্রায় বাংলাদেশের শতকরা 75% লোকের যাদের চিকিৎসা যাদের দ্বারা হচ্ছে, হ্যাঁ ফার্মেসি হোল্ডার্স আছেন, আছেন যারা চিকিৎসা করছেন, ওনারা যদিও ডক্টর নন কিন্তু ওনাদের কাছে প্রাথমিকভাবে গ্রাম দেশের লোকেরা যায়। তো এনারা যেটা করেন সাধারণত যে একটা জ্বর হলে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই জন্য আমি এই কথাটা বিনয় সহকারে বলছি। যারা ভিউয়ার্স শুনছেন তাদের ভিতরে আমার হয়তো পল্লী চিকিৎসক, গ্রাম ডাক্তার ভাইরাও থাকবেন, সবার বেলায় প্রযোজ্য নয় কিন্তু ম্যাক্সিমামে তাই হচ্ছে। যে এই যে অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা আলোচনা করছি, অ্যান্টিবায়োটিক আসলে কি এবং কেন, এটা কেন দেওয়া হয়, এটা কিভাবে কাজ করে, এটার এত সমস্যা কেন হয়, যদি সেটা একটু দর্শকদের বলতেন। অ্যান্টিবায়োটিক সম্পর্কে কিভাবে কাজ করে হলো একটা বিস্তর ব্যাপার। এটাকে বলা আমরা বলি হলো মোড অফ অ্যাকশন। এক একটা অ্যান্টিবায়োটিক এক একভাবে কাজ করে, সেটা আমি আসছি। তার আগে বলি যে অ্যান্টিবায়োটিক কথাটা কি। বায়োস মানে হলো প্রাণ, BIOS, বায়োস প্রাণ, অ্যান্টি মানে বিপক্ষে। তো প্রাণ, কি প্রাণ? ব্যাকটেরিয়া। আমাদের যে প্রাণ নিয়ে আমরা কথা বলছি সেগুলো ব্যাকটেরিয়া, যেটা নাকি ক্ষতিকারক। এইটার বিপক্ষে এটাকে রোধ করার যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করা হয় সেটাকে অ্যান্টিবায়োটিক বলা হচ্ছে। মানে বায়োস, ফ্রম দেয়ার ইট কামস অ্যান্টিবায়োটিক। এবং এটা আপনি জানেন প্রথম যে আবিষ্কার ছিল আলেকজান্ডার ফ্লেমিংয়ের, সেটা পেনিসিলিন দিয়ে শুরু হয় আর কি। এখান থেকেই আবিষ্কারটা যে অ্যান্টিবায়োটিকের এটা শুরু হলো। তার পরবর্তী জেনারেশন তো অনেকগুলো আসে, আপনারা জানেন অ্যাম্পেসিলিন, অ্যামক্সিসিলিন, সেফালোস্পোরিন, এজিথ্রোমাইসিন, সো মেনি। এটা তার মানে এগুলোর এই যে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের কিন্তু মোড অফ অ্যাকশন বা ক্রিয়ার ক্ষমতা বিভিন্নভাবে থাকে। সেই জন্যেই এটা যদি বোঝাতে হয় তাহলে হয়তো সম্ভব হবে না, কিন্তু এটা কাজ করে হলো যে ওই যে ব্যাকটেরিয়াগুলো আমাদের দেহে থাকে, এটা দুইভাবে থাকে। একটাকে বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, আরটা হলো ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিসাইডাল হলো যেটা ওই অ্যান্টিবায়োটিক যেটা নাকি ওই ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, আর ব্যাকটেরিওস্ট্যাটিক হলো যেটা শুধুমাত্র ওদের জন্মটা বা ওদের রিপ্রোডাকশনটাকে রোধ করে। এখন কিন্তু দুটোই প্রয়োজন হয় অনেক সময়। এটা ক্ষেত্র বিশেষে ডাক্তার সাহেব যারা আছেন ওনারা ভালো বলবেন যে ব্যাকটেরিওস্ট্যাটিক কিছু ক্ষেত্রে ব্যাকটেরিওস্ট্যাটিক দিতে হয়, সেখানে ব্যাকটেরিয়া মারা গেলে বরঞ্চ ক্ষতিকর হতে পারে, সেই জন্য ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। আর কিছু আছে ব্যাকটেরিসাইডাল। সো দুভাবে কাজ করে। আমি এইভাবে মানে সংক্ষেপে জনসাধারণের জন্য যেটা বোঝার জন্য যে দুইভাবেই অ্যান্টিবায়োটিক, একটা ব্যাকটেরিওস্ট্যাটিক, একটা ব্যাকটেরিসাইডাল। তারপরে মোড অফ অ্যাকশনটা যেটা, এটা প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের বিভিন্ন মোড অফ অ্যাকশন থাকে, এটা বিস্তর ব্যাপার। আর সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় ইন্টেস্টাইনাল ফ্লোরা বলে একটা কথা আছে আমাদের দেহে,
মিলিয়নস অফ ইন্টেস্টাইনাল ফ্লোরা থাকে যেটা নিয়ে কার্যকরী। তো অ্যান্টিবায়োটিকের যে বললাম অপব্যবহারে অনেক সময় ইন্টেস্টাইনাল ফ্লোরা অনেকগুলো কিল্ড হয়ে যায়, যার কারণে আপনি দেখবেন যে যেমন টেট্রাসাইক্লিন ব্যাকটেরিয়া, তখন এটা হলে পরে বলে যে পাতলা পায়খানা কমপ্লেইন করে, কেন করছে? বিকজ ইন্টেস্টাইনাল ফ্লোরাকেও পাশাপাশি হয়তো ক্ষতি করছে, কিল করছে, যার কারণে এই সাইড এফেক্ট হিসাবে এই সাইড এফেক্টগুলো হয়। এই জন্য প্রত্যেকটি অ্যান্টিবায়োটিকের একটা সাইড এফেক্ট থাকে, এটা আপনারা জানেন যে এটা সাইড এফেক্ট থাকে, সেই জন্য এটা খুব কেয়ারফুলি ইউজ করতে হয়। এবং আপনি দেখবেন অনেক সময় যে ভালো ফিজিশিয়ান যারা এটা প্র্যাকটিস করছেন, ইভেন প্রফেসররাও, ওনারা কিন্তু একটা রোগী আসার পরে অনেক সময় প্যাথোলজিক্যাল টেস্ট দিয়ে থাকেন। এই থেকেও অনেক সময় জনগণ ভুল ব্যাখ্যা করে যে তো টেস্টের প্রয়োজন কী ছিল, কিন্তু প্রয়োজনটা ওনারা বুঝেই কিন্তু দিচ্ছেন। আমি বলবো না ওখানে কমার্শিয়ালি কোনো সেন্স আছে কি না, আমি ওটা বলতে চাচ্ছি না, কোনো ক্ষেত্রে থাকলে ওটা আমি ডিসকাস করতে চাচ্ছি না, কিন্তু যখনই ওনারা টেস্টগুলো দিচ্ছেন, টেস্টের মাধ্যমে বুঝে ফেলতেছেন যে এক্স্যাক্টলি কোন অ্যান্টিবায়োটিকটা দিতে হবে, ওনার কী রোগ হচ্ছে। এখন জ্বর হয়ে গেছে, জ্বর তো বিভিন্ন কারণে হতে পারে, সেই জন্যেই এই জিনিসটা ওনারা করে থাকেন এবং প্রেসক্রিপশন যখন করছেন মেটিকুলাসলি বুঝে ওইটা করছেন। আমার এখন স্যার জানতে চাও সেটা হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিক্স, আপনি এটা সম্পর্কে একটা সুন্দর ধারণা দিলেন দর্শকদের। তো এই অ্যান্টিবায়োটিকটা এত ভয়াবহ রূপ ধারণ করছে কেন আমাদের দেশে? এটার কি কারণে এত ভয়াবহ যে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, আমাদের জীবনের হুমকির মুখে আমরা পড়ে গেছি আমাদের জাতি? আচ্ছা, এইটার গুরুত্ব যদি একটু বুঝিয়ে বলতেন, জি কি হয় মানুষের যদি কাজ না করে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন। ভয়াবহ অ্যান্টিবায়োটিকটা কিন্তু ভয়াবহ না, ভয়াবহতা হলো আমাদের প্র্যাকটিসটা। আচ্ছা, যেমন দেখা যাচ্ছে আমি যেটা বললাম যে 75% লোক আমাদের চিকিৎসা নিচ্ছেন যাদের কাছ থেকে, তারা পল্লী চিকিৎসক বা গ্রাম ডাক্তার বা সাকমো বা যাই বলেন না কেন, ওনাদের সাকমো যেটা ওরা ট্রেন্ড, তারপরে প্যারামেডিক্স ওরাও ট্রেন্ড, কিন্তু ট্রেন্ড টু হোয়াট এক্সটেন্ট? যেমন আপনাকে উদাহরণ দেই যে ওনারা যেটা করছেন, যেমন সাকমোকে বলা হয়েছে সরকারি থেকে আপনার বিএমডিসির 2010-এর একটা অ্যাক্টে যে তারা 60 প্রোডাক্ট, আগে 33 ছিল, 60 প্রোডাক্ট প্রেসক্রাইব করতে পারবে। এখন এই যে প্রেসক্রিপশন এইটা দিয়েছে, ওনারা বুঝিয়ে দিয়েছেন যে কোনগুলো করতে পারবে, কিন্তু এইটা কি কোনো কন্ট্রোল মেজার আছে? কোনো কন্ট্রোল মেজার নাই, সরকার থেকে কোনো কন্ট্রোল মেজার নাই। আমি বললাম তুমি 60টা প্রেসক্রাইব করতে পারবে, আদৌ কিছু 60টা করছে না, এর বাইরে করছে, এর কোনো কন্ট্রোল মেজার নাই। তাতে হচ্ছে কি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা হায়ার অ্যান্টিবায়োটিক বা যে অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই সেই অ্যান্টিবায়োটিকও তারা দিচ্ছে। তাতে করে ক্ষতিটা কি হচ্ছে? ক্ষতিটা কিন্তু শুধু তাদের পক্ষ থেকে হচ্ছে না, ক্ষতিটা হচ্ছে তারা এটাও বলে দিচ্ছে না যে এটা তুমি কতদিন নেবে, সেবন করবে, কন্টিনিউ করবে, এগুলো ঠিকমতো গাইডলাইন দেওয়া হয় না। গ্রামের লোক যায়, তারা 2টা ট্যাবলেট খেয়ে সেরে গেল, সেরে গিয়ে বাকিটা তারা কিনেই না, তারা একসঙ্গে কেনার সামর্থ্য থাকে না। একসঙ্গে কেনার সামর্থ্য না থাকাতে করছে কি, মনে করেন যে আমি যদি বলি টিডিএস একটা প্রোডাক্ট, টিডিএস ফর 7 উইকস, 3 বেলা, তো টিডিএস ফর 1 উইক, তাহলে 21টা। তো সে টাকা আছে তার, বলে যাচ্ছে 5টা পদ্ধতি কিনে নিয়ে আসে, এই 5টা কিনে নিয়ে তারা বাড়িতে চলে যাচ্ছে। 5টা কেনার পরে দেখা গেলো রোগ তারা মনে করছে যে সেরে গেছে, আর নেয় না, আর নিচ্ছে না সে। বাকি যে ওষুধগুলো প্রেসক্রাইব করা হয়েছিল বা ঠিক মতো রেকমেন্ড করা হয়নি, ওটা নিচ্ছে না সে। তো এইটা একটা কারণ যে তাতে করে কি হচ্ছে, যেহেতু সে এটাকে বলা হয় সাবডোজিং, যে ডোজটা তার চাইতে কম ডোজ নেওয়া হচ্ছে, তাতে করে এই ডোজটার কারণে ওই রোগীটা কমপ্লিট, যেহেতু একটা তো রেজিমেন আছে, ট্রিটমেন্ট রেজিমেন কমপ্লিট না করলে কি হবে, ওই ব্যাকটেরিয়া কিন্তু কমপ্লিটলি কিল্ড হচ্ছে না, ওরা করছে কি ওই ব্যাকটেরিয়ার এগেইনস্টে রেজিস্ট্যান্স গ্রো করছে। মানে এই বিষয়টা যদি একটু খুলে বলতেন, সাধারণ মানুষ তো মেডিকেল টার্মগুলো বুঝবে না। আচ্ছা, সেটা হলো যে ওই যে রোগটা আছে, ওই রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেড়ে যাচ্ছে। আচ্ছা, মানে ওই অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে তার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে। মানে ব্যাকটেরিয়া, আমি ভালো উদাহরণ দিয়ে আপনাকে বলি, ধরেন আমরা যখন একটা কলেরা বা আপনার একটা কলেরা যখন একটা ভ্যাকসিনেশন দিই, এটা যদি সাধারণভাবে আমরা মানুষকে বোঝাই, তো এই কলেরা ভ্যাকসিনেশন কিন্তু কলেরা রোগ দিয়েই দিয়েই তৈরি, মানে এত লো পরিসরে এটা দেওয়া হয় যাতে করে ওইটা ভেতরে গিয়ে ওইটা যে কলেরা হওয়ার যে পদ্ধতিগুলো থাকে ওটাকে রেজিস্ট্যান্ট গ্রো করে ফেলে, মানে ওই যে ব্যাকটেরিয়াগুলো থাকে, হ্যাঁ, ওইটা কিন্তু সুবিধাজনক, মানে লাভজনক, যে আমি একটা ভ্যাকসিনেট করলাম কিন্তু ওই লো ডোজ, ওটা কিন্তু লো ডোজ ওই জীবাণু দিয়েই কিন্তু লো ডোজ দিয়ে তৈরি করা হচ্ছে। কেন দিচ্ছে? যে ওইটাকে আস্তে আস্তে রেজিস্ট্যান্ট গ্রো করে, এটা লাভজনক। কিন্তু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আপনাকে তো মারতে হবে, কিল করতে হবে, যদি কিল যদি না করে তখন কি হবে? তাহলে ওই যে ব্যাকটেরিয়াগুলো বা যে জীবাণুগুলো, ওই জীবাণুগুলো ওইটা রোধ করতে, ব্যাকটেরিয়া বা ওই অ্যান্টিবায়োটিক যেটা দিচ্ছে ওইটা প্রতিরোধ ক্ষমতা এতই বেড়ে যায় যে ওটা আর কাজ করে না,
আচ্ছা আচ্ছা, মানে ওই অ্যান্টিবায়োটিক দ্বারা কাজ। এইটাকে রেজিস্ট্যান্স, এইটাকে বলা হয় ওই যে যেগুলা আছে যে রোগগুলি বা যে জীবাণুগুলি থাকে, তখন এটাকে ইংরেজিতে বা আমাদের মেডিকেল টার্মে বলি সুপার বাগ। আচ্ছা, সুপার বাগ মানে এটা একটা বাগ, তো আমরা জানি পোকা বা হোয়াটএভার, সুপার বাগ হিসাবে তারা এখন আছে। যে কোনো অ্যান্টিবায়োটিক তারা ওটা কাজ করছে না, তখন করে কি ওই আপনারা জানেন যে প্যাথোলজিক্যাল টেস্ট দিয়ে বোঝানো হয় যে কোনটা কাজ করতে পারে। ওইরকম করে ডাক্তার সাহেবরা নির্ণয় করেন যে আচ্ছা তার ক্ষেত্রে হয়তো অ্যাম্পিসিলিন কাজ করবে না, এজিথ্রোমাইসিন দিয়ে দেখি, এজিথ্রোমাইসিন কাজ করে না, আরেকটা দিয়ে দেখি, এইভাবে করে যেটা কাজ করে তখন ওইটা তাকে প্রয়োগ করা হয়। এই যে প্রয়োগের চিন্তা বা এই যে প্রয়োগের ডিফারেন্সিয়েশন, ব্যবধান, তাতে করে কি হচ্ছে যে যেখানে আমার একটা অ্যান্টিবায়োটিক ধরেন যে লো ডোজের প্রয়োজন বা লোয়ার লেভেলের প্রয়োজন, সেটা না করে হায়ার লেভেলে ইমিডিয়েটলি দিয়ে দিলাম, তাহলে আমি কিন্তু ওই রোগীকে ওইটা ছাড়া আর কাজই করবে না তার। আচ্ছা, টিউবারকুলোসিসে যেমন যেটা হচ্ছে, আপনারা জানেন টিউবারকুলোসিস যে নর্মাল যে ওষুধগুলো আছে এখন কাজ করছে না। দিস ইজ দ্য রিজন, এটাই একমাত্র কারণ। বিকজ টিউবারকুলোসিস দীর্ঘদিন খেতে হয়। এখন যখন ডাক্তার সাহেব লিখে দিচ্ছেন, বলছেন যান চলবে। আচ্ছা, আরেকটা কথা লেখা থাকে, আপনি খেয়াল করে দেখবেন, চলবে কথাটা লেখা থাকে, প্রেসক্রিপশনে লেখা থাকে এটা চলবে। এখন ডাক্তার সাহেব কিন্তু ভুল করছেন না, উনি বললেন যে এটা এত চলবে। একটা এক্সাম্পল দিই, ক্রনিক ডিজিজের মনে করেন অ্যাজমার বা আপনার এরকম সিওপিডি, এখন মন্টিলুকাস্ট, মন্টিলুকাস্ট লিখবে চলবে। চলবে কথাটা ঠিক আছে, কিন্তু যিনি নিয়ে যাচ্ছেন সে যদি গ্রাম থেকে আসে, সে তো নিয়ে চলে গেল, বছরকে বছর সে খেয়ে যাচ্ছেন, হুইচ ইজ নট প্রপার। আমি স্ট্রেইট বলি ক্যান্ডিডলি, দিস ইজ নট প্রপার। কোনো মেডিসিনই বছরকে বছর চলতে পারে না, উইথ সাম এক্সেপশন, যেটা ডাক্তার সাহেব বুঝবেন। কিন্তু যখনই লেখা হচ্ছে চলবে, বিশেষ করে কার্ডিওভাস্কুলারিটি, কার্ডিয়াক প্রবলেম যখন হয় নিয়ে যায়, তখন এই যে অ্যাট্রোভ্যাস্টাটিন বা অন্যান্য ড্রাগ দিচ্ছে, এটাও সাইড এফেক্ট আছে, ডাক্তার সাহেব লিখে দিয়েছেন চলবে। তো ডাক্তার সাহেব হয়তো বলছে চলে, এটাও হয়তো বলেছেন যে আচ্ছা 2 মাস পরে এসে দেখা করো। প্রেসক্রিপশনগুলো তো আমরা দেখে থাকি। এখন 2 মাস পরে কিন্তু ওই গ্রাম থেকে যে আসে, এক্স্যাক্টলি 2 মাস পরে ডক্টরের মেটিকুলাসলি ফলো করে না। কিন্তু এটা তো ডাক্তার সাহেবকে তাহলে বুঝতে হবে যে একে 2 মাস পরে আসবে। ডাক্তার সাহেব তো মনে করলেন আমি তো ভুল লিখি নাই, আমি তো লিখে দিয়েছি চলবে 2 মাস পরে আসো, কিন্তু সে 2 মাস পরে আসছে না। হোয়াট ইজ হ্যাপনিং? দ্য সাইড এফেক্ট অফ দ্য ড্রাগ, যেটা ড্রাগের যে পার্শ্ব প্রতিক্রিয়া, ওইটার কারণে যে ক্ষতিগুলো হয়ে যাচ্ছে সেটা কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না। এই যে প্রতিরোধের কথাটা স্যার বললেন, এখন জাতি হিসেবে আমরা কতটুকু হুমকির মুখে আছি? তাহলে বাংলাদেশে তাহলে রোগ আর ভালো হবে না? না, এই কথাটা ঠিক না। তবে বাংলাদেশে যত প্রকারের অ্যান্টিবায়োটিকের ব্যবহার আমরা বিদেশে দেখেছি, আমরা ধরেন যে আপনি যদি মানে পশ্চিম দেশের কথা বলেন, ইউকে বলেন, কানাডা বলেন, ইউএসএ বলেন, একটা রোগী সে গিয়েছে, তার জ্বর বা একটু কিছু নিয়ে গিয়েছে, কয়েকবার দেখার পরে তাদেরকে বলা হয় যে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই, এই কতগুলো বলে দেয়, মানে এইগুলো আপনি ফলো করেন। একদম ওয়েন দের ইজ নো অপশন, কোনো অপশন নেই যেটা দিতে হবে, তখন ওনারা দিচ্ছেন। কেননা ওনারা জানতেছেন যে এই রোগীকে আমরা উইদাউট অ্যান্টিবায়োটিক এটা সারানো যেতে পারে, বা একটা লোয়ার ডোজ অ্যান্টিবায়োটিক দিচ্ছেন। ইভেন কি বিদেশিরা অনেক সময় দেখে যে এখানে এসে যে হায়ার লেভেল অফ অ্যান্টিবায়োটিক অলরেডি নিয়ে আসছে। যে আমরা আমাদের দেশের লোকজন যখন বাইরে যায়, তাদের একটা প্রশ্ন থাকে, ইউ হ্যাভ ইউজ দিস অ্যান্টিবায়োটিক, ওয়াও, হাউ, ওয়াই ওয়াজ ইট নেসেসারি? তারপরে শুধু তাই নয়, একাধিক অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আসলে তো রেজিস্ট্যান্সের কারণে একাধিক এবং এখন বলি মানে যারা মানে আমাদের যারা কোয়ালিফাইড ডক্টরসও আছেন, আপনি দেখবেন তাদের একটা ভালো একটা প্রেসক্রিপশনে দেখবেন একাধিক অ্যান্টিবায়োটিক। তো এইটার কারণটা কি? আমি যদি বলি, আমার অভিজ্ঞতা থেকে 40 বছর ফার্মা ইন্ডাস্ট্রি এবং ডাক্তার ভাইদের সঙ্গে আমার কাজ করার সুবাদে বলি, একাধিক অ্যান্টিবায়োটিক একটা কারণ থাকে, এটা কাজ না করলে ওইটা করবো, এটা কাজ না ওইটা করে, এটা হয়তো রেজিস্ট্যান্ট হতে পারে, এই জন্য এটা একটা অপশন। আপনি কেউ অস্বীকার করলে করতে পারেন, কিন্তু এটা একটা অপশন ওনারা করে থাকেন। আর একটা হলো যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে কোনো একটা ছোট ছোট যে আমরা জীবাণুর কথা বলছি, সব জীবাণু কি মাল্টি ড্রাগ দিয়ে ট্রিট করতে হবে? সব জীবাণুকে এতগুলো অ্যান্টিবায়োটিক দিতে হবে? তা কিন্তু নয়। কিন্তু প্রেসক্রিপশনে অনেক সময় আমি কালেক্ট করে থাকি একাধিক অ্যান্টিবায়োটিক দেখে। এটার কারণেও কিন্তু অনেক সময় হয় কি যে ড্রাগ ইন্টারাকশন যে কথাটা আছে, এইটাকেই সবাই এটা আমলে রাখেন ডক্টর সাহেবরা এবং যারা গ্রামে গঞ্জে আছেন, ওনারা ড্রাগ ইন্টারাকশন নিয়ে কি কোনোদিনই ওইটাকে মাথায় রেখে কি এগুলো দিচ্ছেন? আমি জানি না ঠিক, কেন ড্রাগ ইন্টারাকশনের একটা ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে আমরা যে অবস্থায় আছি, সত্যিকার অর্থে এটা একটা খুব ক্ষতিকারক অবস্থায় আমরা আছি, যেটা নাকি অবশ্যই মিনিস্ট্রি অফ হেলথ এবং ডিজিডিএ যারা আছেন তারা এটা নিশ্চয়ই এটা নিয়ে হয়তো
আমি বিশ্বাস করি যে এটা ওনারা যখন দেখবেন যে এটা নিয়ে একটু আলোকপাত করবেন এবং দেখবেন যে এটা কত। আচ্ছা, আরও একটা জিনিস যে প্রশ্নটা আপনি করলেন এটা বলি, লেটলি ডিজিডিএ একটা ফরম্যাট দিয়েছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে যে তোমরা অ্যান্টিবায়োটিক ইউজ করছো তার একটা লিস্ট দিতে। এটা কিন্তু একটা ভালো একটা উদ্যোগ আমি বলবো, ঠিক আছে। বাট এইখানে যে যে চার্টটা বা যেটা করা হয়েছে শুধুমাত্র কনজামশনের কথা বলা হয়েছে যে কতটুকু কনজিউম করা হলো, কিন্তু যদিও ওনাদের কাছে রেকর্ড আছে যে কোন কোম্পানি কত অ্যান্টিবায়োটিক ইম্পোর্ট করেছে কি করেছে, কিন্তু এত ট্র্যাক রিপোর্টিং এটা এখান থেকে নিতে পারতেন ওনারা যে এই অ্যান্টিবায়োটিকটা কতটুকু আনা হলো, কত কত কেজি আনা হলো, তার এক্সপায়ারি ডেট কি, ব্যাচ ডেট কি, এখন তার ইনভেন্টরিতে কতটুকু আছে, তার ডেট কতটুকু আছে। দিজ ইনফরমেশনস আর নট রেডিলি অ্যাভেলেবল টু এনি, আই এম শিওর ডিজিডি এর কাছে রেডিলি এটা অ্যাভেলেবল না হওয়ার কারণে হচ্ছে কি শুধু আমি কনজাম্পশন লিখে দিলাম, দিস ইজ নট এনাফ। তো আমার সাজেশন এর মাধ্যমে এটাও বলতে যাচ্ছে যে এই যে চার্টটা আছে দ্যাট শুড বি চেঞ্জ, এটার ভেরি চার্ট শুড বি চেঞ্জ। এখানে আপনার শুধুমাত্র কনজাম্পশন বলেই এনাফ নয়, কতটুকু কেনা হয়েছে, কী কী বিশেষ করে অ্যান্টিবায়োটিক নিয়ে যেহেতু আমরা কথা বলছি, কতটুকু কেনা আছে, কী কী করা হয়েছে, এবং এটার একটা বিস্তর একটা ডিটেল যেন ওনাদের কাছে রেডিলি কোম্পানি প্রেজেন্ট করে। ড্রাগস থেকে বলতে পারে না আমাদের তো এখন কম্পিউটারাইজ সব আছে, আমাদের কাছে রেকর্ড আছে। আই নো হাউ দ্য কোম্পানি ওয়ার্কস অর হাউ দ্য অ্যান অফিস ওয়ার্কস, সব রেকর্ড বের করে দেয়ার আর মোর দ্যান 300 কোম্পানিজ, এদেরগুলো বের করে নেওয়া ইটস নট ভেরি প্র্যাকটিক্যাল, কিন্তু প্রত্যেকটা কোম্পানির কাছ থেকে যদি চাওয়া হয় দ্যাট ইজ মোর প্র্যাকটিক্যাল। এখানে আরও একটা জিনিস হচ্ছে যেটা আমি বলতে চাই, অনেক ছোট ছোট কোম্পানি আছে যারা নাকি অ্যান্টিবায়োটিক নিয়ে হোলসেলে বিক্রি করে দেয়। দেয়ার বিজনেস ইজ জাস্ট ইম্পোর্টিং ইট, সেলিং উইথ এ প্রাইস উইদাউট ইভেন ম্যানুফ্যাকচারিং। এটার কারণে কিন্তু এটা রেজিস্ট্যান্সের কারণ, ওয়ান অফ দ্য রিজনস, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। আনাদার রিজন ইজ সাব ডোসেজ, যেটা আমি বললাম পলিচিকিৎসক ভাইরা যখন দেন সাব ডোজ। আরেকটা হলো ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক, আনাদার রিজন, দিস ইজ আনাদার রিজন, ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক। এই সব রিজনের আরেকটা হলো নট কমপ্লাইং উইথ দ্য ইনস্ট্রাকশন অফ দ্য ডক্টর, কোয়ালিফাইড ডক্টর। সেটা হলো যে বললাম চলবে, 2 মাস পরে আসেন, 2 মাস পরে গেল না, আরেকটা তো 4 মাস পরে, এটা হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া যে ওষুধ খাচ্ছে সেটা। আই এম কামিং টু দ্যাট, এইটা আমি স্টেপ বাই স্টেপ বলছি। আরেকটা হলো যে ফার্মেসি থেকে তারা জ্বর হলে ফার্মেসিস্টের কাছে যাচ্ছেন এবং তারা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। আনফর্চুনেটলি যে ফার্মেসিস্ট যারা ফার্মেসি চালাচ্ছেন, এটা আমরা সবাই জানি দে আর সি গ্রেড ফার্মেসিস্ট। ওনারা একটা ফার্মেসি কাউন্সিল থেকে একটা ট্রেনিং করে থাকে শুধুমাত্র ওষুধ দোকানটা কিভাবে চালাতে হবে, ওষুধ চেনা বা কতটুকু এই পর্যন্ত, বাট দে আর নট সাপোজ টু বি প্রেসক্রাইবিং প্রোডাক্ট, প্রেসক্রাইব করার কথা না। তবুও করছে, গ্রামের দেশে যেহেতু প্রয়োজন আছে করছে, তাতে আমি সেখানেও কোনো কথা বলতে চাচ্ছি না। কিন্তু যেটা কথা বলতে চাচ্ছি যে উইদাউট প্রেসক্রিপশন মানি হলো যে উনি আসলো আর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। এই যে জিনিসগুলো সেটা ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা, যিনি নিচ্ছেন চিকিৎসক বা যিনি যে পেশেন্ট যে নিচ্ছে উনি ওটাকে ব্যবহার ঠিকমতো করছেন কিনা, এটা একটা কারণ। আরও একটা বড় কারণ আপনাকে বলে, বাচ্চাদের বেলায় বিশেষ করে সিরাপ নেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক, এই সিরাপটা অর্ধেক খেয়ে বাচ্চার জ্বর সেরে গেল, রেখে দিল। আপনারা মানে হতাশ হবেন বা অবাক হবেন, দেখা গেল যে একবার যদি বটলটা খোলা হয় সেই সিরাপটার একটা পার্টিকুলার দিন থাকে, 3 দিন বা 4 দিন থাকে, 2 মাস হয়ে গেছে ওটা খুলে আবার ওটা খাওয়ানো হচ্ছে। এটা কাজ করার কথা, ইউ সি হাউ সিরিয়াস ইট ইজ। তো এইটা কি কোনোদিন ডিজিডি বা কেউ অ্যাড্রেস করেছে? তাদের কি কোনো এরকম চেক পয়েন্ট আছে যে গ্রামে গঞ্জে এত কিছু তো আমরা করতেছি, আমরা পুলিশিং করতেছি, অনেক কিছু করতেছি, যে এই যে বাচ্চাদের সিরাপগুলো রয়ে যাচ্ছে সেটা যে 1 মাস 2 মাস হয়ে গেছে খোলার পরে উইচ ইজ নট অ্যাট অল ইউজেবল, সেটা খাওয়ানো হচ্ছে। তো এই জিনিসগুলোর কোনো কন্ট্রোল নেই। তো এই কন্ট্রোল সিস্টেমটা হতে হবে ইন আওয়ার হেলথ সেক্টর থ্রু ডিজিডিএ অর হোয়াট এভার, এগুলো হতে হবে। না হলে পরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিভিন্ন কারণেই, এই যে যা বললাম এগুলোর কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আরও বাড়বে, এবং ইট ইজ এ সিরিয়াস কনসার্ন। আমাদের দেহে সুপার বাগই বেশি হবে। অ্যাজ আই সেড, এখানে একটা জিনিস জড়িত না, সেটা হচ্ছে মানুষের শিক্ষারও তো একটা অভাব আছে। এটা কি ইম্পর্টেন্ট? ট্রেনিংটা তো হলো এটা ইমপ্লাইড, এটা আমি মনে করব ট্রেনিং ইজ ম্যান্ডেটরি। প্রাসঙ্গিক তাহলে এখন আপনাকে বলি, যেহেতু আমি অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর অফ জিওন, আমরা যে ট্রাস্টি ফাউন্ডেশন, আমরা এখন যে কাজটা করতেছি প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে কাজ করতেছি। তো আমাদের মূল কাজটা হলো আমরা কিন্তু অনলাইন ট্রেনিং করাচ্ছি ডাক্তার, যেমন পল্লী চিকিৎসক বা গ্রাম ডাক্তার, ইভেন স্যাকমো আসে, প্যারামেডিক্স আছে, এদেরকে কি শেখাচ্ছি? একটা শেখাচ্ছি হোয়াট দে শুড নট ডু। প্রথম জিনিস আমরা যেটা কনসার্ন করছি যে তাদেরকে কি করণীয় নয়। আর বাকি যেগুলো শিক্ষাগুলো আছে সেই সেগুলো কিন্তু আমরা করছি সরকার অনুমোদিত প্যারামেডিক্স এবং আপনার স্যাকমোর যে
কারিকুলাম আছে, ওই কারিকুলাম অনুযায়ী আমরা তাদেরকে শেখাচ্ছি, আমরা বাইরে কিছু শেখাচ্ছি না। এবং সেখানে যখনই ক্লাস নেওয়া হচ্ছে কোনো কোয়ালিফাইড ডক্টর, ওনাদেরকে আমরা নিচ্ছি অ্যাজ এ ফ্যাকাল্টি, ওনারা ক্লাসগুলো নিচ্ছেন, নার্সিং ইনস্টিটিউটে যারা হেড আছেন তারা নিচ্ছেন, শুধুমাত্র এটা শেখানোর জন্যই যে কি কি করণীয়, ওনারা কতটুকু হেল্প করতে পারে, আর রেফারেল কীভাবে করতে হবে। গ্রামে যখন কোনো রোগ আসে বা কিছু আসে, চট করে একটা না দিয়ে যদি না বোঝেন, একমাত্র প্যারাসিটামল বা যেগুলো স্বাভাবিক জিনিসগুলো যেগুলো সেগুলো ছাড়া বাকিগুলো যেন ওনারা ঠিক মতো কোয়ালিফাইড ডক্টরের কাছে রেফার করতে পারেন, এই অ্যাওয়ারনেসটা ওনাদের ভিতরে গ্রো করছে। এবং এইটা যে এটা মনে হচ্ছে যে খুব ইজি, ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ, কেন কেউ তো শুনতে চায় না, করতে চায় না, কিন্তু আমরা করছি এবং আমাদের এটা আমরা করেই যাবো। আমরা ডেঙ্গির সময় করেছি, ডেঙ্গি অ্যাওয়ারনেস নিয়ে প্রোগ্রাম করেছি, কমিউনিটি এঙ্গেজমেন্ট কীভাবে করতে হবে করেছি। করোনার সময় আমরা টুল কিট তৈরি করে দিয়েছি সরকারকে, যেটা কমিউনিটি এঙ্গেজমেন্টে, যেটা মোনাশ ইউনিভার্সিটিতে পাবলিশ হয়েছে, করোনাতে আমরা এটা করে দিয়েছি। সো আমাদের জবটা হলো প্রাইমারি হেলথ কেয়ারকে আমরা কীভাবে ডেভেলপ করতে পারি, কিভাবে যেখানে আনঅ্যাক্সেসেবল, যেখানে নাকি কোয়ালিফাইড ডক্টর পাচ্ছে না, পাহাড়ি অঞ্চলে বা আপনার কোনো চর বিলে, ওই নেত্রকোনা, তারপরে এই সমস্ত জায়গায় যেখানে নাকি অ্যাক্সেস নাই, সেখানে পুলিশ বা এদের দ্বারাই চিকিৎসাটা হচ্ছে, তাহলে এদেরকে তো আমরা বাধা দিতে পারছি না। সেই জন্যই এদেরকে আমরা কিভাবে যতটা সম্ভব হার্মলেস করে কিভাবে আমরা চিকিৎসা প্রদান করতে পারি, এডুকেশন। এবং সেখানে এডুকেশনে আরেকটা জিনিস আছে, গ্রামে গঞ্জে কতগুলো জিনিস আছে যেগুলো যদি আমরা এডুকেট করে, আমরা বলি আমরা চেষ্টা করতেছি যে ট্রিটমেন্টের জায়গায় ফার্স্টলি প্রিভেন্টিভ যে মেজার্সগুলো, প্রিভেন্টিভ অ্যাকশনগুলো, সেগুলো আমরা করা যায়। যেমন হাত ধোয়া, এই যে ডোবাতে বাচ্চারা গোসল করতেছে, অনেক নোংরা পানিতে গোসল করতেছে, সেখান থেকে ডায়রিয়া হচ্ছে, ডায়রিয়ার পেশেন্ট আপনি আইসিডিডিআরবিতে গেলে এমন কোনো দিন নাই আইসিডিডিআরবি ভরা না। তো এগুলো তো সব আমাদের দেশেরই ছেলেপেলে, কোথেকে আসছে, কেন আসছে, এই জিনিসগুলো তাহলে মেইন জায়গা থেকে আমরা জানি করি। তারপরে মসকিটো নেট লাগায় ঘুমানো, মশার কামড়ে অনেক কিছু হচ্ছে। তো এই যে হাত ধুয়ে ফেলা, ক্লিন করা, মশার কামড় থেকে মসকিটো নেট ইউজ করা, তারপরে শুধু তাই না, মানে প্রস্রাব পায়খানা এমন জায়গায়, যে রাস্তাঘাটে এখনো বাংলাদেশে অনেক অঞ্চল আছে যেখানে নাকি পথে ঘাটে আমরা দেখি যে মানুষ মল ত্যাগ করছেন। তো এই জিনিসগুলোকে অ্যাওয়্যার করা এবং এটা স্ট্রিক্টলি অ্যাওয়্যার করা, এটা স্ট্রিক্টলি কোনোভাবে মনিটরিং সিস্টেম করা, যাতে করে দে শুড নট ডু দ্যাট। এখান থেকে অনেক কন্টামিনেশন। তবে এই ক্ষেত্রে বাংলাদেশে ইমপ্রুভমেন্ট আছে স্যানিটেশনে এখনো হচ্ছে, আমি এইখানে তো অস্বীকার করছি না, কিন্তু ইট শুড বি মোর ইমপ্রুভ। আচ্ছা, আরও একটা অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বড় জায়গাটা হলো যে আমরা দেখেছি যে আমরা মেষ পালক যারা বা যেখানে অ্যানিমাল হাজবেন্ডারি যেটা বলি, সেখানে অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে এদেরকে হেলদি করার জন্য। অ্যান্ড অ্যান্টিবায়োটিক কিন্তু ডাইরেক্টলি নট রিলেটেড টু হেলথ অফ দ্য অ্যানিমাল, বাট হাউ ইট ইজ রিলেটেড, যে লোয়ার ডোজ অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে সো দ্যাট দে ডোন্ট গেট সিক, তখন তাদেরকে খাওয়ানো হলে তারা নর্মালি হেলথ হচ্ছে। বাট লোয়ার ডোজ, আই মেনশন লোয়ার ডোজ অফ অ্যান্টিবায়োটিক মানে কি, আগেন সাবডোজিং। এটাতে খাওয়ার মাধ্যমে এই গরু ছাগল যখন আমরা জবাই করছি, এদের মাধ্যমে তখন এটা কি হচ্ছে আমাদের ভিতরে আসছে, এবং রেজিস্ট্যান্সের যে এগুলো আছে এটা বাড়তেছে। সাবডোজিং যদি হয় তাহলে রেজিস্ট্যান্স হয় বেশি, ডেফিনেটলি হবে। আচ্ছা, সাবডোজিং এর রেজিস্ট্যান্স, ওভারডোজিংও আপনারই হবে, নট অনলি সাবডোজিং, ওভারডোজিংও হতে পারে। এটা তো হিউম্যান বডিতেই যাচ্ছে, ইট ইজ গোয়িং ইন দ্য হিউম্যান বডি, কিন্তু যেটা অ্যানিমেলের মাধ্যমে ওটা তো হিউম্যান বডিতে খাদ্য মানে ফুড চেনের মাধ্যমে আসতেছে আলটিমেটলি, which is not, it is detrimental. এই জায়গায় স্যার আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে এডিআর, প্রায় শুনি একটা শব্দ এডিআর, যদি সংক্ষিপ্তভাবে। খুব ভালো একটা প্রশ্ন করছেন। এডিআর এর এটা ফুলটা হলো অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। আচ্ছা, অর্থাৎ যে কোনো ওষুধে, যে কথাটা আমি বলছি এখন রেজিস্ট্যান্স থেকে একটু সরে, প্রত্যেকটা ড্রাগেরই কিছুটা আফটার সাইড এফেক্ট আছে। তো সাইড এফেক্ট এক কথা, আর এডিআর মানে অ্যাডভার্স ড্রাগ যেটা নাকি ক্ষতিকারক, ওটা এক কথা। সাইড এফেক্ট হতেই পারে, মাথা ব্যথা, বমি হয়, এটা। তো এডিআর এর জন্য সরকার ডিজিএ থেকে একটা ফর্ম প্রত্যেকটা ওষুধ কোম্পানি, ম্যাক্সিমাম ওষুধ কোম্পানিকে দিয়েছে যে তাদের অ্যান্টিবায়োটিকে কোনো এডিআর রিপোর্টগুলো আসছে কিনা সেটা ফিল আপ করে দিতে, এবং এটা ফিল আপ করার দায়িত্ব হলো প্রেসক্রাইবিং ডাক্তার সাহেবদের কাছে। ওনাদের কাছে নিয়ে যাওয়া হয়, ওনারা বলবে যে আপনি রোগী এই ওষুধগুলো আপনি ব্যবহার করছেন, এই ওষুধের কি কোনো অ্যাডভার্স সাইড এফেক্ট পেয়েছেন কিনা বা রোগীর কোনো পেয়েছেন কিনা। আনফর্চুনেটলি আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি এই রিপোর্টগুলো কিভাবে ভরা হয়, ওষুধ কোম্পানির লোকের সব ফিল আপ করে নো অ্যাডভার্স, নো রিয়াকশন করে ডাক্তার সাহেবদের কাছে সই করে নিয়ে নেন। এইখানে আমার প্রশ্ন ডাক্তার সাহেবদের কাছে, ওনাদের দায়িত্ব থেকে ওনারা যে ওষুধ কোম্পানি সই করে নিয়ে নিচ্ছেন, এতটুকু সময় কি ওনাদের নেই এটা বলার জন্য যে আদৌ রিপোর্ট কোনো অ্যাডভার্স হচ্ছে কি না হচ্ছে? অ্যাডভার্স রিয়াকশন তো হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় নো অ্যাডভার্স রিয়াকশন।
এটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা, এটাই আমি বলতে যাচ্ছি। অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা এতক্ষণ স্যার আপনি খুব অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন এবং মানুষ অনেক সচেতন হবে। তো আমার শেষ জানতে চাওয়া সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহার এবং রেজিস্ট্যান্স থেকে বাঁচার জন্যে মানে একজন হেলথ কেয়ার প্রফেশনাল হিসেবে সাধারণ মানুষের কাছে আপনার কি বাণী থাকবে? সাধারণ মানুষের কাছে আমি বলবো যে একটাই বাণী, ওনাদের কিন্তু নিয়ন্ত্রণ নেই যে অ্যান্টিবায়োটিক ওনারা খাবেন কি খাবেন না। তো আমি সাধারণ মানুষ থেকে একটুখানি ডেভিয়েট করে বলি যে আপনারা কোয়ালিফাইড ডক্টরের কাছে চেষ্টা করবেন যে চিকিৎসাটা নেওয়ার জন্য, যে তাদের কাছে যাওয়া এবং তাদের কাছ থেকে চিকিৎসাটা নেওয়া। এমনকি যদি গ্রাম থেকে এমন কোনো ডক্টর বা প্যারামেডিক বা যাদের কাছ থেকে আপনি অ্যান্টিবায়োটিকগুলো নিচ্ছেন, প্রত্যেকটা জায়গায় থানা হেলথ কমপ্লেক্স আছে, আছে। আপনারা যদি পারেন একটু কাউন্টার চেক করিয়ে নেওয়া যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা নিয়েছি এটা ঠিক আছে কিনা, এটা একটা। আর একটা যতটুকু দেওয়া হচ্ছে, যেটা আমি আগেও বলেছি যে প্যারামেডিক এদের কাছ থেকেও অনেক সময় এরা যে নির্দেশনাগুলো দেন যে এটা 7 দিন খাবেন, তা আমার একটাই মেসেজ, আপনারা 7 দিনটা 7 দিনই খাবেন। মানে সুস্থ হয়ে গেলাম এই বলে নিজে বন্ধ করে দিলেন, এটা হবে না। বা আপনার টাকা নেই, আপনি অর্ধেক কিনলেন, বাকি অর্ধেকটা টাকা জোগাড় করে কিনতে হবে আপনাকে। অর্ধেক খেলে হবে না, এটা যদি হয় তাহলে আমাদের এই প্রতিরোধ ক্ষমতা জীবাণুর বাড়তেই থাকবে এবং অ্যান্টিবায়োটিক একটা পর্যায়ে আসবে যখন আমাদেরকে আরও বেশি টাকা আপনাদের খরচ করতে হবে, আপনাদের চিকিৎসা ঠিকমতো হবে না, হাসপাতালে ভর্তি হতে হবে, এমনকি মৃত্যু হতে পারে। তো এই ঝুঁকি থেকে এড়ানোর জন্য আপনাদেরকে অ্যান্টিবায়োটিক জনিত যে ব্যবহারের যে নির্দেশাবলীগুলো আছে ওইটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। ধন্যবাদ স্যার, এতক্ষণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং এটার ব্যবহার বিধির উপর আপনি যথেষ্ট জ্ঞানগর্ভ আলোচনা করলেন। সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। এই ধরনের অনুষ্ঠান সাধারণত আমরা সচরাচর বিভিন্ন চ্যানেলে আমরা খুব কমই পাই। তো আমরা চেষ্টা করছি অ্যান্টিবায়োটিক সম্পর্কে সাধারণ মানুষের একটা সাধারণ জ্ঞান থাকুক এবং তারা কনসাস হোক, যেন এটা ব্যবহারে সচেতন হয়। তো আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে স্যার এতক্ষণ গুরুত্বপূর্ণ এই আলোচনা করার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।